আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরা সবাই আজকে পরিবেশ রসায়নের ৪ নাম্বার পর্ব দেখব। ৪ নাম্বার পর্বে আমরা আজকেও ২টা গুরুত্বপূর্ণ টপিক দেখব, যেখান থেকে প্রচণ্ড পরিমাণে এমসিকিউ আসে। সো এই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করবা, নোট করবা, প্রত্যেকটা জিনিস সুন্দর মতো শিখবা। কেমন? সো চলো আমরা দেরি না করে শুরু করি। আমরা হচ্ছে ৪ নাম্বার পর্বে আজকে ভ্যান ডার ওয়াল সমীকরণের যে অংশগুলো বাকি আছে আমাদের, ওইগুলা দেখে ফেলি। সো চলো ভ্যান ডার ওয়াল সমীকরণের স্লাইডে যাই। আমরা যদি দেখি লাস্ট ক্লাসে আমরা বাস্তব গ্যাস, আদর্শ গ্যাস এই অংশ দেখছিলাম এবং ভ্যান ডার ওয়াল সমীকরণ সম্পর্কে আমাদের যেটুকু পড়াশোনা বাকি ছিল ওইটুকু আজকে করতে হবে। তো আমরা গত ক্লাসে ভ্যান ডার ওয়াল সমীকরণ কী এবং ভ্যান ডার ওয়াল সমীকরণের যে বেসিকটা সেটা কিন্তু মুখস্থ করছিলাম, তাই না? তো আজকে আমরা ভ্যান ডার ওয়াল সমীকরণের ডিটেলসটা একটু পড়ে ফেলব। ভ্যান ডার ওয়াল সমীকরণের বেসিক সমীকরণটা কি? সমীকরণটা হচ্ছে পি প্লাস এন স্কোয়ার এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন বি ইকুয়ালস টু এন আর টি। তো খেয়াল করে দেখবা এই ভ্যান ডার ওয়াল সমীকরণের ভিতরে অনেক কিছু আছে। কি কি আছে আমরা যদি একটু খেয়াল করি, দেখো পি পি মানে হচ্ছে আমাদের চাপ। পি মানে কি? পি মানে হচ্ছে আমাদের চাপ। চাপ ঠিক আছে। এই জায়গায় ভালো করে খেয়াল করে দেখো, এন স্কোয়ার এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার একটা টার্ম আছে। এই টার্মটা টোটালটা চাপ। এইটা কি? এটা হচ্ছে চাপ কারেকশন। চাপ কারেকশন। ভালো করে বুঝবা এই কথাটা। কারণ কি, কোনো একটা জায়গায় চাপ আছে, চাপের সাথে কোনো একটা টার্ম যোগ করতেছি, সেটা ডেফিনেটলি চাপই হবে। কারণ কি, চাপের সাথে চাপই যোগ করা যায়, আয়তনের সাথে আয়তনই যোগ করা যায়। তুমি চাপের সাথে আয়তন যোগ করতে পারবা না। তো এই জায়গাতে চাপের সাথে চাপ যোগ হয়েছে, দ্যাটস ওয়াই এই টোটাল যে টার্মটা এটা হচ্ছে চাপ কারেকশন। ভালো করে খেয়াল করো। পরে ভি আছে, ভি হচ্ছে আয়তন, তাই না? ভি কি? ভি হচ্ছে আয়তন। এনবি, এনবিটা কি? এনবিটা হচ্ছে আয়তন কারেকশন। আয়তন কারেকশন। তো এছাড়া এছাড়া এখানে এনআরটি আছে। এনআরটি কি? এগুলো তো আমরা জানি। এনআরটি কি কি? এগুলো তো আমরা জানি। এখানে বেসিক্যালি এন ব্যবহার হয়েছে। এন হচ্ছে আমাদের মোল, তাই না? এন হচ্ছে আমাদের মোল। তো এখন ভালো করে যদি খেয়াল করি, এখানে নতুন করে এ এবং বি এই দুইটা জিনিস অ্যাড হয়েছে। এই যে এ এবং বি এই দুইটা জিনিস অ্যাড হয়েছে, এইটাকে বলে হচ্ছে ভ্যান ডার ওয়াল ফ্যাক্টর। এটাকে বলে হচ্ছে ভ্যান ডার ওয়াল ফ্যাক্টর। তো ভ্যান ডার ওয়াল ফ্যাক্টর ব্যাপারটা কি? ভ্যান ডার ওয়াল ফ্যাক্টর ব্যাপারটা হচ্ছে যে এই জায়গাতে কারেকশন করতে যে যেই ধ্রুবক ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে আমার ভ্যান ডার ওয়াল ফ্যাক্টর। এখন এই জায়গাতে যেহেতু আমাদের মোল ব্যাপারটা চলে আসছে, মোল ব্যাপারটা চলে আসছে, সো আমাদের এই মোলের পরিবর্তে আমরা অন্য কোনো সংখ্যা বসায় এই ইকুয়েশনটাকে পরিবর্তন করতে পারবো। কারণ কি, বিভিন্ন গ্যাসের জন্য মোল বিভিন্ন রকম হয়। সো বিভিন্ন গ্যাসের জন্য যদি মোল বিভিন্ন রকম হয়, তাহলে মোলকে পরিবর্তন করে এই জায়গাতে মোলকে পরিবর্তন করে এই জায়গাতে আমরা সমীকরণটাকে চেঞ্জ করতে পারবো। যেমন ধরো তোমাকে যদি বলে, এরকম বলে, প্রশ্ন এরকম দিয়ে দেয়, হ্যাঁ, প্রশ্ন এরকম দিয়ে যায় যে 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের জন্য জন্য ভ্যান ডার ওয়াল সমীকরণ লিখো। ভ্যান ডার ওয়াল সমীকরণ লিখো। তো 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের জন্য যদি এরকম আমাদের ভ্যান ডার ওয়াল সমীকরণ লিখতে বলে, তাহলে কিভাবে লিখতে হবে? প্রথমেই আমাদের n ইকুয়ালস টু ডাব্লিউ বাই এম এই ফরম্যাটে যেতে হবে। ডাব্লিউ যদি দিকে তাকাই, ডাব্লিউ হচ্ছে 11 গ্রাম, এম এর ভ্যালু কত কার্বন ডাইঅক্সাইডের জন্য? 44। ক্যালকুলেশন করলে দেখো 4 11 44 আসে, মানে 1/4 আসে। 1/4। তাহলে এই 1/4 যদি আসে, তো আমি এখন সব n এর জায়গায় 1/4 বসাতে পারি। n এর জায়গায় 1/4 বসালে পি ইন্টু দেখো এন স্কোয়ার মানে 1/4 তার স্কোয়ার, উপরে দেখো এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার এটা আসে। পরে দেখো ভি মাইনাস এন বি আসে। এন বি মানে কি? 1/4 বি ইকুয়ালস টু এন আর টি, 1/4 আর টি। এই পাইলাম আমি হচ্ছে আমাদের টোটাল মিলে এ টু জেড। এবার ভালো করে খেয়াল করলে দেখবা পি প্লাস এই জায়গাতে এই এ বাই ভি স্কোয়ার যে পার্টটা আছে, উপরে এ নিলাম, নিচে ভি স্কোয়ার যে পার্টটা আছে, ভি স্কোয়ারের পার্টে 1/4 এর স্কোয়ার মানে কি? 16 আসে। 16 আসে ডিভাইডেড বাই ভি স্কোয়ার এটা আসে। এই সাইডে খেয়াল করে দেখো b/4 আর এখানে আসে হচ্ছে আর টি ডিভাইডেড বাই 4। এই যে ইকুয়েশনটা আমরা পেলাম,
এটাই আমাদের এমসিকিউতে অপশনে থাকবে, এমসিকিউতে অপশনে থাকবে, প্রশ্ন দিবে এটা আর এমসিকিউতে অপশন দিবে এটা, দিয়ে আমাদের ক্যালকুলেশন করে বের করতে বলবে। দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের এখানকার বেসিক কাহিনী। সো আশা করি বুঝতে পারছো কিভাবে এটা করতে হবে। এরকম প্রশ্ন আরও দিতে পারে, শুধু এরকম না, এরকম প্রশ্ন আরও দিতে পারে। কিভাবে দিতে পারে? বললো যে 8 গ্রাম, খেয়াল করো, 8 গ্রাম হিলিয়াম এর জন্য ভ্যান্ডার ওয়াল সমীকরণ লিখো। ভ্যান্ডার ওয়াল সমীকরণ লিখো। তাহলে আমাদের এখানে 8 গ্রাম সমীকরণের জন্য ভ্যান্ডার ওয়াল সমীকরণ লিখতে বলছে। তাহলে এইটা আমরা কিভাবে লিখবো 8 গ্রাম? তাহলে খেয়াল করো, আবারও ওই মোল বের করা লাগবে, n = W ডিভাইডেড বাই m। তাহলে উপরে W এর ভ্যালু দেখো 8 দেয়া আছে, m মানে কি? হিলিয়াম। আমরা জানি হাইড্রোজেন হিলিয়াম, হিলিয়ামের আণবিক ভর হচ্ছে 4 গ্রাম। তো 4 বসাইলে এখান থেকে আমরা 2 মোল পাই। তাহলে ওই বেসিক ইকুয়েশনে যেখানে n আছে ওই জায়গায় আমরা 2 বসাই দিব। তাহলে p প্লাস n স্কোয়ার, n স্কোয়ার মানে কি? 2 এর স্কোয়ার, a ডিভাইডেড বাই v স্কোয়ার ইন্টু v মাইনাস nb, nb মানে কি? 2b ইকুয়ালস টু nrt, nrt মানে কি? 2rt। ক্যালকুলেশন করলে p প্লাস 4a ডিভাইডেড বাই v স্কোয়ার v মাইনাস 2b ইকুয়ালস টু 2rt। এই হচ্ছে আমাদের টোটাল মিলে ভ্যান্ডার ওয়াল সমীকরণের আরেকটা পার্ট। তো আমাদের এটাও কিন্তু এমসিকিউতে দিয়ে দিতে পারে। যদি এরকম আমাদের এমসিকিউতে দেয় তাহলে আমরা কিভাবে ক্যালকুলেশন করব? এভাবে স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করব। এবার ঠিক রিভার্স কোশ্চেনও আসতে পারে। রিভার্স কোশ্চেন কি? রিভার্স কোশ্চেন হচ্ছে যে আমাদের ভ্যান্ডার ওয়াল সমীকরণ দিয়ে দিবে, বলবে কত গ্রাম হাইড্রোজেন বা নাইট্রোজেনের জন্য প্রযোজ্য। যেমন ধরো বলে দিল p প্লাস 0.04 a ডিভাইডেড বাই v স্কোয়ার ইন্টু v মাইনাস 0.2b ইকুয়ালস টু 0.2 rt। এই যে একটা সমীকরণ দেয়া আছে, এবার প্রশ্ন বলছে এরকম, সমীকরণটি কত গ্রাম নাইট্রোজেন এর জন্য প্রযোজ্য। তো এই যে সমীকরণ, এই সমীকরণ কত গ্রাম নাইট্রোজেনের জন্য প্রযোজ্য। তো ভালো করে খেয়াল করলে দেখবা এখানে আমাদের এই যে একটা ভ্যালু, এটা n এর ভ্যালু, এটা হচ্ছে বেসিক্যালি n স্কোয়ারের ভ্যালু। এইটা কিসের ভ্যালু? এটা n এর ভ্যালু। এটা কিসের ভ্যালু? n এর ভ্যালু। তো আমাদের এটা মিলায়ে দেয়া থাকবে, এটা n হলে এটা n স্কোয়ার হবে, মিলায়ে দেয়া থাকবে। তো এখন এই জায়গা থেকে তুমি দেখো n ইকুয়ালস টু পাচ্ছ হচ্ছে 0.2 মোল। তাহলে এখন বলো তো n মানে কি? n মানে হচ্ছে w ডিভাইডেড বাই m ইকুয়ালস টু 0.2 মোল। তো ভালো করে খেয়াল করলে দেখো এই যে n ইকুয়ালস টু w ডিভাইডেড বাই m, w এর ভ্যালু কত? w এর ভ্যালু আমার বের করা লাগবে কত গ্রামের জন্য প্রযোজ্য, এটাই তো w। তাহলে w দিলাম ডিভাইডেড বাই m, m মানে কি? m মানে আমার নাইট্রোজেনের আণবিক ভর। নাইট্রোজেনের আণবিক ভর কত? নাইট্রোজেন 7 14 14 দুগুণা 28 ইকুয়ালস টু 0.2। বুঝতে পারছো? তাহলে এখান থেকে আরআরডি যদি গুণ করো তাহলে w ইকুয়ালস টু 0.2 ইন্টু 28। ওকে, ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে দেখবা যে এই 0.2 কে 2 ডিভাইডেড বাই 10 লেখা যায় ইন্টু 28। ক্যালকুলেশন করলে 28 দুগুণা 56 ডিভাইডেড বাই 10, মানে এখান থেকে রেজাল্ট আসে হচ্ছে 5.6। তো ফাইনাল রেজাল্ট হচ্ছে আমাদের 5.6 গ্রাম। দ্যাট মিনস 5.6 গ্রাম, 5.6 গ্রাম তোমার হচ্ছে নাইট্রোজেনের জন্য তোমার এই সমীকরণটি প্রযোজ্য। 5.6 গ্রাম নাইট্রোজেনের জন্য এই সমীকরণটি হচ্ছে তোমার প্রযোজ্য। তো অপশনে আমার বিভিন্ন ভর দেয়া থাকবে, তার ভিতরে 5.6 গ্রাম দেয়া থাকবে। তো এই হচ্ছে আমাদের বেসিক ইকুয়েশন। ক্লিয়ার হয়েছে? ওকে, এবার এখান থেকে আরেকটা প্রশ্ন আসে, যে প্রশ্নটা আমাদের জানা লাগবে সেটা হচ্ছে যে এ বি ভ্যান্ডারওয়াল ফ্যাক্টর যেগুলো আছে, ভ্যান্ডারওয়াল ফ্যাক্টর যেগুলো আছে, এই ভ্যান্ডারওয়াল ফ্যাক্টরগুলোর একক বের করতে বলে। ভ্যান্ডারওয়াল ফ্যাক্টর এর একক বের করো। ভ্যান্ডারওয়াল ফ্যাক্টরের একক বের করো। তো এ বি ভ্যান্ডারওয়াল ফ্যাক্টর যেগুলো আছে এর একক বের করতে বললে আমরা কিভাবে বের করব সেটা এখানে আমাদের দেখতে হবে।
তো আমাদের এখানে ধরো এ বি ভ্যান ডার ওয়ালস ফ্যাক্টর যেগুলো আছে এগুলোর দিকে যদি আমরা একটু খেয়াল করি তাহলে বুঝতে পারবো। তো কেমনে খেয়াল করব, কিভাবে বুঝবো? দেখো খুব সিম্পল, আমরা এখানে দেখছি যে পি প্লাস এন স্কোয়ার এ ডিভাইডেড বাই এন স্কোয়ার এ পি প্লাস, আচ্ছা একটু আবার ভালো করে খেয়াল করো, পি প্লাস এন স্কোয়ার এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার একটা টার্ম আছে। তো এই টার্মে আমরা এই টোটাল যেই টার্মটা যোগ করছি, এই টোটাল টার্মটা যোগ করছি হচ্ছে চাপের সাথে। তো চাপের সাথে সবসময় চাপই যোগ হয়, তার মানে এই টোটাল এন স্কোয়ার এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার, এই টোটাল টার্মটার একক হচ্ছে চাপের একক। এই টোটাল টার্মটার একক হচ্ছে কি? চাপের একক। এখন আমরা যেটা করব, সব জায়গাতে তার এককগুলা বসাবো, বসায় এর ভ্যালু বের করব। তাহলে প্রথমে আমাদের মোল আছে এন, এন হচ্ছে মোল, তাহলে এন এর স্কোয়ার মানে মোল স্কোয়ার বসালাম, ইনটু এখানে এ আছে, ডিভাইডেড বাই নিচে দেখো তোমার আয়তন আছে, আয়তন মানে হচ্ছে লিটার, লিটারের তোমার হচ্ছে ইয়া বসালে লিটার স্কোয়ার পাওয়া যায়, ইকুয়ালস টু এই সাইডে আমাদের কি আসে? চাপের একক আসে। চাপের একক কি বলতো? চাপের একক হচ্ছে অ্যাটম বা অ্যাটমসফেরিক একক। তাহলে ক্যালকুলেশন করলে এ ইকুয়ালস টু রেজাল্ট কি আসে দেখো, অ্যাটম এটা পেয়ে যাই, লিটার ওই সাইডে যে লিটার স্কোয়ার, এইটার নিচে যে তোমার আসে হচ্ছে মোল স্কোয়ার। তাহলে দেখো এই ভ্যান ডার ওয়াল ফ্যাক্টর এ যেটা আছে এর একক আছে অ্যাটম লিটার স্কোয়ার ডিভাইডেড বাই মোল স্কোয়ার, অ্যাটম লিটার স্কোয়ার ডিভাইডেড বাই মোল স্কোয়ার। এবার দেখো আমরা যদি সেকেন্ড ফ্যাক্টরের দিকে তাকাই, সেকেন্ড ফ্যাক্টর হচ্ছে আমাদের আয়তন ফ্যাক্টর ছিল। আয়তন কি ছিল? ভি মাইনাস এন বি এটা ছিল। তো এই ভি মানে আয়তন, আয়তনকে কারেক্ট করলে আমরা আয়তনই পাই, তাই না? তা আয়তনকে কারেক্ট করতে গেলে আমাদের আয়তনই তো বসাতে হবে। তাহলে এখানে আমরা এন বি যে জিনিসটা পাচ্ছি এইটা আসলে আমাদের আয়তন। তাহলে এন বি এর একক বের করতে গেলে এখানে আমাদের আয়তনের একক লিখতে হবে। কিসের একক লিখতে হবে? আয়তনের একক লিখতে হবে। তাহলে এন বি এর একক মানে আয়তনের একক। তো এখানে ভালো করে খেয়াল করো, বি যেটা আছে বিটা আমার ফ্যাক্টর, এন যেটা কি? এনটা হচ্ছে আমার মোল। তাহলে এন কে ক্যালকুলেট করলে আমি মোল পাচ্ছি, ইনটু বি পাচ্ছি, আয়তনের একক কি? আয়তনের একক হচ্ছে লিটার। তো এখান থেকে আমরা বি পাচ্ছি হচ্ছে দেখো লিটার পার মোল, বুঝতে পারছো? তাহলে বি এর যে একক সেটা হচ্ছে কি আমার লিটার পার মোল, এই একটা জিনিস পাইলাম। বি এর একক পাচ্ছি হচ্ছে লিটার পার মোল, এ এর একক পাচ্ছি অ্যাটম লিটার স্কোয়ার পার মোল স্কোয়ার, দ্যাটস ইট। তাহলে আমাদের এখান থেকে ভ্যান ডার ওয়াল ফ্যাক্টরের যদি কখনো একক বের করতে বলে তাহলে আমরা পারবো কিনা বলো তো? পারবো। এটা আমাদের এমসিকিউতে আসে, এই একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তাহলে আমরা এই অংশটাও ক্লিয়ার করে ফেলছি, যা যা আমাদের আসে আমরা একদম এ টু জেড দেখে ফেলছি। কেমন ক্লিয়ার হয়েছে? তো কেমিস্ট্রির এই পার্টটা ক্লিয়ার হয়েছে। ওকে, এবার আমাদের আজকে ক্লাসের আরেকটা গুরুত্বপূর্ণ পার্টে আসতে হবে, সেটা হচ্ছে অ্যামাগা বক্র। অ্যামাগা বক্র, অ্যামাগা বক্র কনফিউশনে পড়া যাবে না, আমি একদম এ টু জেড ক্লিয়ার করব। অ্যামাগা বক্র এইটার বাংলা হচ্ছে আরেকটা নাম আছে অ্যামাগা কার্ভ, অ্যামাগা কার্ভ। তো এইটার প্রবর্তন করেন হচ্ছে বিজ্ঞানী অ্যামাগা, বিজ্ঞানী অ্যামাগা, অ্যামাগা তার নাম অনুসারে এটাকে অ্যামাগা কার্ভ বলে, বিজ্ঞানী অ্যামাগা। কত সালে? 1880 সালে। তো এই মুখস্থ ইনফরমেশনগুলো তো মেডিকেলে আসে, তো ভার্সিটিতে খুব একটা আসে না, তারপরেও লিখে দিলাম। তো বিজ্ঞানী অ্যামাগা যেটা করছে, বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাসের ভিতর পার্থক্য বোঝার চেষ্টা করছে। কি করছে? বিজ্ঞানী অ্যামাগা বাস্তব গ্যাস ভার্সেস আদর্শ গ্যাস, এইটার ভিতর পার্থক্য বোঝার চেষ্টা করছে, যে বাস্তব গ্যাস কি ধরনের আচরণ করে আর আদর্শ গ্যাস কি ধরনের আচরণ করে, সেটা পার্থক্য বোঝার চেষ্টা করছে। কিন্তু সে বোঝার চেষ্টা করছে গ্রাফের মাধ্যমে। কিসের মাধ্যমে? গ্রাফের মাধ্যমে। তো এখন সে কি করছে, ওই আমাদের যে বয়েলের সূত্র ছিল, বয়েলের সূত্রের যে গ্রাফ ছিল সেই গ্রাফটা আরেকবার একটু করছে, বয়েলের সূত্রের গ্রাফটা আরেকবার একটু করছে। দেখো দেখাচ্ছি। সো বয়েলের সূত্রের গ্রাফটা কিভাবে হয় দেখো, এই বরাবর এক্স এক্সিস, এই বরাবর ওয়াই অ্যাক্সিস, দুই অ্যাক্সিস বরাবর আমরা কিছু কিছু জিনিস বসাই। যেমন দেখো বয়েলের সূত্রের একটা গ্রাফ ছিল যেখানে আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর পিভি বসাই আর এক্স অ্যাক্সিস বরাবর পি বসাই, এটাকে বলে পিভি বনাম পি গ্রাফ। শিখছি না আমরা এটা? তো আমরা জানি পিভি এর যে ভ্যালু এটা সবসময় কনস্ট্যান্ট। তার মানে তুমি পি এর ভ্যালু যতই চেঞ্জ করো না কেন, পিভি এর ভ্যালু কখনো চেঞ্জ হবে না। তো আদর্শ গ্যাসের ক্ষেত্রে
পিভি এর ভ্যালু সবসময় কনস্ট্যান্ট এরকম একটা রেখা তৈরি হয়। আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি এর ভ্যালু সবসময় একটা এরকম কনস্ট্যান্ট রেখা তৈরি হয়। আচ্ছা, রেখাটা আরেকটু নিচে আঁকি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। পিভি এর ভ্যালু সবসময় একটা এরকম রেখা তৈরি হয়। তাহলে এই যে সমীকরণটা, এইটা কখন তৈরি হবে? এটা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় তৈরি হবে। এই গ্রাফটা নির্দিষ্ট তাপমাত্রায় তৈরি হবে। টেম্পারেচার ফিক্সড, টেম্পারেচার ফিক্সড। সো এইটাকে বলা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় বা আইসোথার্মাল সিস্টেমে, নির্দিষ্ট তাপমাত্রায় আইসোথার্মাল সিস্টেমে হচ্ছে তোমার গ্রাফ। ওকে, তো এই জায়গায় ঘটনা যেটা ঘটবে, ঘটনাটা সবসময় নির্দিষ্ট তাপমাত্রায় তৈরি হবে। তো এখানে আমাদের টি ফিক্স। এবার মাথায় রাখতে হবে এই যে গ্রাফটা তৈরি হলো, এটা আসলে কোন গ্যাসের ক্ষেত্রে তৈরি হলো? এটা আসলে তৈরি হলো আদর্শ গ্যাস, আদর্শ গ্যাসের ক্ষেত্রে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে। এই যে জিনিসটা তৈরি হলো, এই জিনিসটা তৈরি হলো কিসের ক্ষেত্রে? এই জিনিসটা তৈরি হলো আদর্শ গ্যাসের ক্ষেত্রে। এবার আদর্শ গ্যাসের ক্ষেত্রে গ্রাফ আঁকলে আমরা এরকম গ্রাফ পাই, বাট বাস্তব গ্যাসের ক্ষেত্রে গ্রাফ এরকম হবে না। বাস্তব গ্যাসের ক্ষেত্রে কিছুটা ডিফারেন্ট হবে। বাস্তব গ্যাসের ক্ষেত্রে যখন আমরা গ্রাফ আঁকবো, তখন আমরা দেখতে পাবো যে আমরা যখনই বাস্তব গ্যাস হিলিয়াম, হিলিয়াম গ্যাসের জন্য গ্রাফ আঁকবো, তখন কিছুটা এই আদর্শ গ্যাসের গ্রাফ থেকে ডিফার করে সে কিছুটা এই রকম পজিশনে পৌঁছাবে। এটা হচ্ছে হিলিয়ামের জন্য কার্ভ। দেখো, এটা বাস্তব গ্যাসের জন্য বাস্তব গ্যাসের জন্য কিন্তু আমরা হিসাব করতেছি। এখন এই যে কার্ভগুলো হিসাব করতেছি, এই সবগুলা ঘটতেছে নির্দিষ্ট তাপমাত্রায়। এই যে কার্ভটা এখন আমরা দেখবো অ্যামাগা কার্ভ, এই অ্যামাগা কার্ভ যেটা ফিগারের ক্ষেত্রে আমরা যেটা দেখতেছি যে পিভি ভার্সেস পি গ্রাফ, এই পিভি ভার্সেস পি গ্রাফ যেটা অ্যামাগা কার্ভ, এইটা আমরা এখন বাস্তব গ্যাসের ক্ষেত্রে দেখতে যাচ্ছি। এবং বাস্তব গ্যাস কত ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে গ্রাফটা এরকম হবে। তো দেখো, আদর্শ গ্যাসের জন্য এই লাইনটা পাইলাম, 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে হিলিয়ামের জন্য আমি এই লাইন পাচ্ছি। সেম 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে হাইড্রোজেনের জন্য আমি এই লাইন পাচ্ছি। হিলিয়ামের জন্য এই লাইনের পর হাইড্রোজেনের জন্য আমি এই লাইন পাচ্ছি। ক্লিয়ার হয়েছে? এইবার এই যে দুইটা জিনিস খেয়াল করো, এই যে দুইটা জিনিস হাইড্রোজেন এবং হিলিয়াম, হাইড্রোজেনের জন্য সামান্য পরিমাণ, হিলিয়ামের জন্য সামান্য পরিমাণ বিকৃত হয়েছে, হাইড্রোজেনের জন্য অনেকটাই বিকৃত হয়েছে। বাট কার্ভটা দেখো, কার্ভটা দেখো আদর্শ গ্যাসের উপরে কার্ভ, আদর্শ গ্যাসের উপরে কার্ভ। এই যে হাইড্রোজেন এবং হিলিয়াম, এই দুইটার দিকে যদি খেয়াল করো, হিলিয়াম এবং হাইড্রোজেন এই দুইটার আণবিক ভর কম, এই দুইটার আণবিক ভর কি কম। তো এটা আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে, আণবিক ভর কম। তো যেহেতু এখানে আণবিক ভর কম, এই জন্য আমাদের এই দুইটার ক্ষেত্রে বিচ্যুতিটা হয়েছে উপরে, উপরে বিচ্যুতি, পজিটিভ বিচ্যুতি। বুঝতে পারছো? উপরে বিচ্যুতি আদর্শ গ্যাসের চেয়ে বেশি। আদর্শ গ্যাসের জন্য তোমার বিচ্যুতি হচ্ছে 1, আদর্শ গ্যাসের জন্য তোমার বিচ্যুতির যে ভ্যালু এটা হচ্ছে 1, মানে বিচ্যুতি হয়নি। এবার যখনই আমি উপরের দিকে যাব, তার মানে এই 1 অপেক্ষা বেশি বিচ্যুতি হয়েছে, 1 অপেক্ষা কি বেশি বিচ্যুতি হয়েছে। এবার ভালো করে খেয়াল করো যে যখনই আমি এই জায়গাতে একটু বেশি ভর বিশিষ্ট গ্যাস নিব, যেমন নাইট্রোজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাসের জন্য বিচ্যুতিটা ঠিক কেমন হবে? নাইট্রোজেন গ্যাসের জন্য বিচ্যুতি হিসাব করলে প্রথমে সে একটু নিচের দিকে বিচ্যুতি দেখাবে, নেগেটিভ বিচ্যুতি দেখাবে, তারপরে প্রেসার বাড়ানোর সাথে সাথে তার বিচ্যুতিটা উপরের দিকে যাবে এবং সেটা হাইড্রোজেনের চেয়ে বেশি হবে। নাইট্রোজেনের অবস্থান এই জায়গাতে, নাইট্রোজেনের অবস্থান কোথায়? এই জায়গাতে। আণবিক ভর কত? 28। তাহলে দেখো, আণবিক ভর যখনই বেড়ে গেছে, নাইট্রোজেন আণবিক ভর কি? আণবিক ভর বেশি। আণবিক ভর যখন বেড়ে গেছে, তখন বিচ্যুতিটা প্রথমে নিচের দিকে এসে তারপর উপরের দিকে গেছে। বুঝতে পারছো জিনিসটা? প্রথমে নিচে এসে তারপর উপরে গেছে। এবার আমি আণবিক ভর আরো বাড়াবো, যেমন ধরো অক্সিজেন আণবিক ভর কত? 32, তাহলে এর আণবিক ভর কি বেশি না? তাহলে এর বিচ্যুতির ক্ষেত্রে আরো নিচে আসবে, তারপরে উপরে যে এই মাঝখানে এই অবস্থানে অবস্থান করবে। ক্লিয়ার হয়েছে? সো আণবিক ভরের উপর ডিপেন্ড করে আমাদের বিচ্যুতিটা আসলো, নিচের দিকে বেশি, উপরের দিকে এই মাঝখানে এই অবস্থানে। এবার যদি আমি আরো বেশি আণবিক ভর বিশিষ্ট যৌগ যেমন কার্বন ডাইঅক্সাইড এটাকে নিই, তাহলে কি হবে? এর বিচ্যুতি আণবিক ভর বেশি, আরো নিচে আসবে, এসে মাঝখানে এই পজিশনে প্লেস করবে। এই হচ্ছে আমার অ্যামাগা কার্ভ। তাহলে এই অ্যামাগা কার্ভে আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে আমার আদর্শ গ্যাস সমীকরণ বাস্তবে, আর বাকিগুলো হচ্ছে আমার বাস্তব গ্যাস সমীকরণ। এইটা এটা 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 প্রত্যেকটা আমার বাস্তব গ্যাস সমীকরণ। এবং বিজ্ঞানী অ্যামাগা বাস্তব গ্যাসের বৈশিষ্ট্য এবং আদর্শ গ্যাসের বৈশিষ্ট্যগুলোকে একত্রিত করে তারা খেয়াল করছে
গ্রাফটা এরকম হয় এবং এই জায়গাতে যে তোমার বক্ররেখাগুলো আসে এগুলো আদর্শ গ্যাস থেকে আলাদা। বাস্তব গ্যাসের ক্ষেত্রে তোমার পাওয়া বক্ররেখাগুলো আদর্শ গ্যাস থেকে আলাদা। তো এইটা হচ্ছে আমার পিভি বনাম পি কার্ভ, যেগুলাকে আমি তোমার হচ্ছে একটা ফিগারে বসিয়ে এরকম ভাবে সুন্দর মতো একটা কার্ভ পেয়ে যাই। তো এখানে একটা ভালো করে ফ্যাক্টর যদি খেয়াল করো যে এই কার্ভগুলা যেগুলো আছে এগুলো কিন্তু নির্দিষ্ট তাপমাত্রায় হয়েছে, নির্দিষ্ট তাপমাত্রায় হয়েছে। তার মানে তাপমাত্রা পরিবর্তন করলে কার্ভ পরিবর্তন হবে, নির্দিষ্ট তাপমাত্রা হয়েছে। তাহলে তাপমাত্রা এখানে একটা লাইন লিখে নিতে হবে, মুখস্থ করবা। তাপমাত্রা পরিবর্তন করলে তোমার এই জায়গাতে রেখা পরিবর্তন হয়, রেখা পরিবর্তন হয়। তাহলে অ্যামাগা কার্ভ এগুলা পরিবর্তন হয় কখন? যখন আমরা তাপমাত্রা পরিবর্তন করি, যখন আমরা তাপমাত্রা পরিবর্তন করি। এবার আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু এই জায়গাতে আণবিক ভরের উপর নির্ভরশীল, আণবিক ভরের উপর নির্ভরশীল, ঠিক আছে? তো আণবিক ভরের উপর নির্ভরশীল যখন, তখন মাথায় রাখতে হবে তাপমাত্রা যখন নির্দিষ্ট, একটা পয়েন্ট মাথায় রাখবা, তাপমাত্রা যখন নির্দিষ্ট মানে নির্দিষ্ট তাপমাত্রায়, হ্যাঁ, তাপমাত্রা যখন নির্দিষ্ট তখন একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে আণবিক ভর যত বেশি, আণবিক ভর যত বেশি, ঠিক আছে? তো এই যে এখানে আদর্শ গ্যাসের থেকে কতটুকু সরে যাচ্ছে এইটাকে বলা হচ্ছে বিচ্যুতি, এটাকে বলা হচ্ছে বিচ্যুতি। তো এখন আমরা এই ওয়ার্ডটা ইউজ করব, ডেভিয়েশন বা বিচ্যুতি ওয়ার্ডটা ইউজ করব, যেখানে আমাদের আণবিক ভর যত বেশি ডেভিয়েশন বা বিচ্যুতি তত বেশি হবে। তো আমাদের এখানে ডেভিয়েশন বা বিচ্যুতি এই ওয়ার্ডটা এখানে মাথায় রাখতে হবে, যে আণবিক ভর আমার যত বেশি হবে এই জায়গাতে আমাদের ডেভিয়েশন বা বিচ্যুতি তত বেশি হবে, ডেভিয়েশন বা বিচ্যুতি তত বেশি হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি, আমাদের তাপমাত্রা যখন নির্দিষ্ট তখন এটার উপর ডিপেন্ড করে। তো আমরা যদি এখন বলার চেষ্টা করি যে আমাদের এখানে হাইড্রোজেন গ্যাস আছে, নাইট্রোজেন গ্যাস আছে, অক্সিজেন গ্যাস আছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে, অ্যামোনিয়া গ্যাস আছে, এগুলার ভিতরে বিচ্যুতি কার বেশি? কার বেশি? তোমাকে যদি বলি বিচ্যুতির ক্রম তৈরি করো, সিরিয়াল তৈরি করো, তখন তুমি কি করবা? তখন তুমি বলবা ইয়েস, তাহলে আমার আণবিক ভরের উপর ডিপেন্ড করতেছে, যেহেতু আমার টেম্পারেচার নির্দিষ্ট। তখন তুমি কি করবা? হাইড্রোজেনের জন্য আণবিক ভর 2 পাইলা, নাইট্রোজেনের জন্য কত পাইলা? নাইট্রোজেন 7, 14 দুগুণে 28, অক্সিজেনের জন্য পাইলা হচ্ছে 32, কার্বন ডাইঅক্সাইডের জন্য পাইলা হচ্ছে 44, অ্যামোনিয়ার জন্য পাইলা নাইট্রোজেন 7, 14 আর 3 17। তাহলে হিসাব করলে সবচেয়ে বেশি বিচ্যুতি আসার কথা, সবচেয়ে বেশি বিচ্যুতি কার আসবে? কার্বন ডাইঅক্সাইড, কারণ আণবিক ভর 44। তারপরে আসবে কে? তারপরে আসবে অক্সিজেন, কারণ কি? 32। তারপরে আসবে কে? নাইট্রোজেন, কারণ কি? কারণ হচ্ছে তোমার 28। তারপরে আসবে হচ্ছে অ্যামোনিয়া, তাই না? তারপরে আসার কথা হচ্ছে অ্যামোনিয়া, কারণ কি? কারণ হচ্ছে 17। তারপরে আসার কথা হচ্ছে হাইড্রোজেন, কারণ কি? সবচেয়ে আণবিক ভর কম। তাহলে আণবিক ভর যত বেশি বিচ্যুতি তত বেশি, আণবিক ভর যত কম বিচ্যুতি তত কম, এটাই তো হওয়ার কথা। এটা কারেক্ট আনসার, বাট এখানে ছোট্ট একটা কারেকশন আছে, ভুল আছে। সেটা কি? এই জায়গায় অ্যামোনিয়া ঢুকে গেছে। অ্যামোনিয়া কোনো স্বাভাবিক যৌগ না, অ্যামোনিয়া হচ্ছে একটা পোলার যৌগ, অ্যামোনিয়া একটা পোলার যৌগ। তো অ্যামোনিয়া যেহেতু পোলার যৌগ, এই জন্য এই অ্যান্সারটা কারেক্ট আনসার হবে না। অ্যামোনিয়া পোলার যৌগে এই অ্যান্সারটা কারেক্ট আনসার হবে না। তাহলে এখানে একটা ফিনোমেনা মাথায় রাখতে হবে, একটা নোট মাথায় রাখতে হবে, নোট মাথায় রাখতে হবে। যখন আমাদের পোলারিটি এবং ভর দুইটা ফিনোমেনা থাকবে, পোলারিটির প্রাধান্য ভরের চেয়ে বেশি, পোলারিটি এবং ভর দুইটা জিনিস থাকবে, তখন পোলারিটির প্রাধান্য ভরের চেয়ে বেশি। পোলারিটি থাকলে পোলারিটি যার আছে তার বিচ্যুতি বেশি হবে, তারপরে আমি ভর বিবেচনা করব। তাহলে এখানে যেহেতু অ্যামোনিয়ার পোলারিটি আছে, অ্যামোনিয়া প্লাস মাইনাস আছে, সো অ্যামোনিয়ার বিচ্যুতি সবার চেয়ে বেশি হবে। অ্যামোনিয়ার বিচ্যুতি কি হবে? সবার চেয়ে বেশি হবে, কারণ কি? অ্যামোনিয়া পোলার। এরপরে আমি বাকিটা সিরিয়াল করব ভরের বিবেচনায়। তারপর কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, এগুলো এখন বিবেচনা হবে হচ্ছে ভরের বিবেচনায়, ঠিক আছে? এই যে একটা ট্রিক শেখালাম, এটা একটা এমসিকিউ ট্রিক, এমসিকিউ ট্রিক ভালো করে শিখে রাখো। এই জায়গা থেকে এমসিকিউ মাস্ট আসে, বিভিন্ন পরীক্ষাতে চলে আসে। তো তুমি যদি এটুকু ভালো করে না শিখে রাখো তাহলে তুমি ঝামেলায় পড়বা। তো এটা কি? এটা হচ্ছে আমাদের একটা চমৎকার এমসিকিউ ট্রিক। ক্লিয়ার হয়েছে?
জিনিসটা বুঝতে পারছো? তাহলে এটা ছিল হচ্ছে আমাদের অ্যামাগা বক্রের আরেকটা ব্যাপার। এবার আসো আমাদের অ্যামাগা বক্র থেকে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর বলে একটা ফ্যাক্টর শিখতে হবে। তো দেখো আমরা জানি আদর্শ গ্যাসের সমীকরণ হচ্ছে পিভি ইকুয়ালস টু এনআরটি, এটা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ। তো যখন আমাদের গ্যাস আদর্শ তখন এই সমীকরণটা কাজ করে, বাট গ্যাস যখন আদর্শ না হয়ে বাস্তব হয়ে যায় তখন সমীকরণ পিভি ইজ নট ইকুয়ালস টু এনআরটি হয়, তাই না? তাহলে আসলে ব্যাপারটা কি, এই ইকুয়েশনটার কারেক্ট ফরমেশন কি হবে তখন বাস্তব গ্যাসের ক্ষেত্রে? বাস্তব গ্যাসের জন্য আমরা বলি যে এই ইকুয়েশনটা পিভি ইজ ইকুয়ালস টু জেড ইন্টু এনআরটি। জেড হচ্ছে এমন একটা ভ্যালু যেটা এই সমীকরণের ব্যালেন্স রক্ষা করে। জেড হচ্ছে এমন একটা ভ্যালু যেটা এই সমীকরণের ব্যালেন্স রক্ষা করে। তাহলে এই জেড এর ভ্যালু যখন 1, জেড এর ভ্যালু যখন 1, তখন দেখো তো পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি হয়ে যায় না? জেড এর ভ্যালু যখন 1 তখন আমাদের পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি হয়ে যায়। তো এই জায়গাতে জাস্ট বিকজ অফ জেড এর ভ্যালু 1 এটা ইকুয়ালস টু এনআরটি। তাহলে দেখো জেড এর ভ্যালু 1, এইটা কোন গ্যাসের ক্ষেত্রে? আদর্শ গ্যাসের ক্ষেত্রে। তাহলে আমাদের মাথায় রাখতে হবে আদর্শ গ্যাসের ক্ষেত্রে, আদর্শ গ্যাসের জন্য জেড ইকুয়ালস টু 1। জেড এর নাম কি? জেড এর নাম হচ্ছে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর, মানে একটা গ্যাস কতটুকু কম্প্রেস করা যায়, কতটুকু একত্রিত করা যায়, কতটুকু পেষণ করা যায়, দ্যাট ইজ জেড। দ্যাট ইজ কি? জেড। তো এই হচ্ছে আমাদের জেড এর কাহিনী। তাহলে দেখো এই জেড এর ভ্যালু তুমি যদি বের করতে চাও তাহলে জেড ইকুয়ালস টু পিভি ডিভাইডেড বাই এনআরটি, এটা আসে না? পিভি ডিভাইডেড বাই এনআরটি, দ্যাট ইজ। এবার আমাদের জেড এর দুই রকম ভ্যালু আছে যেগুলো আমাদের শেখা লাগবে। দেখো নাম্বার 1 জেড ইজ গ্রেটার দেন 1, নাম্বার 2 জেড ইজ লেস দেন 1। নাম্বার 1 জেড ইজ গ্রেটার দেন 1, নাম্বার 2 জেড ইজ লেস দেন 1। তো জেড ইজ গ্রেটার দেন 1, জেড ইজ লেস দেন 1, দুইটার ক্ষেত্রে কোনটায় ঘটনা কি ঘটবে এটা একটু বোঝার চেষ্টা করব। এখানে জেড ইজ গ্রেটার দেন 1 এর ক্ষেত্রে কয়েকটা কথা একটু মুখস্থ করতে হবে, কয়েকটা কথা মুখস্থ করতে হবে। তো আমি মুখস্থ করার জন্য কিছু টেকনিক, নিজে পড়ার জন্য কিছু টেকনিক বের করছি। টেকনিকগুলো আমি তোমাকে শেখাচ্ছি। এইটা এক্স্যাক্ট যেই তুমি যদি বললো যে ভাই আমাকে ফিল করান, জিনিসটা ফিল করান, কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর জিনিসটা ফিল করান, আমি তোমাকে ফিল করাচ্ছি না ভাই, আমি তোমাকে এক্সামের জন্য পড়াচ্ছি। এক্সামের জন্য নিজে মনে রাখার বিভিন্ন টেকনিক ইউজ করা হয়। সো আমি তোমাকে টেকনিকটা দেখাবো। দিস ইজ নট অ্যাবাউট ফিলিং, ফিলিং এর সাথে দূর দূরান্তে কোনো সম্পর্ক নাই। জাস্ট তুমি এভাবে চিন্তা করো যে এই জায়গাতে জেড যেই ভ্যালুটা আছে, জেড এর ভ্যালু পিভি বাই এনআরটি না? তাহলে পিভি বাই এনআরটি বসাই দিলাম, ইজ গ্রেটার দেন 1, জেড এর ভ্যালু গ্রেটার দেন 1। তাহলে এবার ভালো করে খেয়াল করো তো, পিভি ইজ গ্রেটার দেন এনআরটি না? পিভি ইজ গ্রেটার দেন এনআরটি, পাচ্ছি কিনা বলো তো? তাহলে পিভি ইজ গ্রেটার দেন যদি এনআরটি হয়, এবার খেয়াল করে দেখো পিভি বড় এনআরটি ছোট, তার মানে এই জায়গাতে যে দিকটা ছোট ওই দিকের ভিতরে এন আছে না? এন মানে আবার ডাব্লিউ ডিভাইডেড বাই এম, মানে আণবিক ভর এটা এই সাইডে আছে না? আণবিক ভর এই সাইডে আছে না? তাহলে এই সাইডের যে টার্মটা এর আণবিক ভর কম, কম না? কম। তাহলে এই জায়গা থেকে আমি মনে রাখবো যেহেতু এই এমটা কম আকারে আছে, যার আণবিক ভর কম মানে এন কম মানে এমও কম, সোজা কথা। যার আণবিক ভর কম তার জেড এর ভ্যালু বেশি, যার আণবিক ভর কম তার জেড এর ভ্যালু বেশি। তো আণবিক ভর কম কার? আণবিক ভর কম হচ্ছে হাইড্রোজেনের আণবিক ভর কম, হাইড্রোজেনের আণবিক ভর কম, হিলিয়ামের আণবিক ভর কম হিসেবে ধরা হয়, নাইট্রোজেনের আণবিক ভর কম হিসেবে ধরা হয়। এই গ্যাসগুলোর আণবিক ভর কম হয়, এর জেড এর ভ্যালু ইজ গ্রেটার দেন 1, এর জেড এর ভ্যালু ইজ গ্রেটার দেন 1। আমি এইভাবে নিজে চিন্তা করে মনে রাখি। তাহলে দেখো এই গ্যাসগুলোর আণবিক ভর কম না? এই গ্যাসগুলো আণবিক ভর কম হলে গ্যাসগুলা দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বেড়ায়, দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বেড়ায়। সো দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় যদি ছড়িয়ে ছিটিয়ে বেড়ায়, যে এই যে হাইড্রোজেন, হিলিয়াম, নাইট্রোজেন, তাহলে এইগুলা দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বেড়ায়, খুব কাছাকাছি আসতে পারে, আণবিক ভর কম। তো এর ক্ষেত্রে যেটা হয় যে এর ভিতরে বিকর্ষণ বল বা রিপালসিভ ফোর্স কাজ করে, এর ভিতরে বিকর্ষণ বল কাজ করে, মাথায় রাখবো, এর ভিতরে বিকর্ষণ বল কাজ করে, বিকর্ষণ বল উপস্থিত। এবং বিকর্ষণ বল উপস্থিত হয় যেহেতু পরস্পর কণাগুলা নিজেকে বিকর্ষণ বলে, এইটাকে একসাথে করা যায় না, কম্প্রেস করা যায় না। তো এর জন্য আমাদের আরেকটা কথা মনে রাখতে হবে যে এটা কম পেষণযোগ্য,
কম্প্রেশন যোগ্য। এই কথাগুলো মুখস্থ করতে হবে, এগুলো এমসিকিউতে মাঝে মাঝে চলে আসে। এবার দেখো z ইজ লেস দ্যান 1, দ্যাট মিন্স PV ইজ লেস দ্যান nRT। তো আমি n থেকে এখানে কি পাচ্ছি, n থেকে আমি m পাচ্ছি, তার মানে m এর মান এখানে কি, m এর মান এখানে বেশি। তো m এর মান বেশি কার জন্য, কার্বন ডাই অক্সাইডের জন্য, তাই না? কার্বন ডাই অক্সাইড আছে, অক্সিজেন আছে, এই টাইপের যে গ্যাসগুলো আছে এগুলোর জন্য আমার কি m এর মান বেশি, মানে তোমার z এর মান লেস দ্যান 1 হচ্ছে। তো এগুলার m এর মান যেহেতু বেশি, তাহলে এর কণাগুলো অনেক বড় বড় হবে। তো এগুলা পরস্পর আকর্ষণ করবে। এখানে আমাদের যেই বলটা কাজ করে সেটাকে আমরা বলতেছি আকর্ষণ বল। তো আকর্ষণ বল কাজ করলে এটাকে কম্প্রেস করা যায়, তাহলে এটাকে বেশি পেষণযোগ্য বলে আমরা গ্রহণ করতে পারি। বেশি পেষণযোগ্য, ঠিক আছে, এটাকে আমরা বেশি পেষণযোগ্য বলে গ্রহণ করতে পারি। দ্যাট ইজ দ্য কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর। সো দ্যাটস ইট। আশা করি এই পর্যন্ত আমরা বুঝতে পারছি। এর মাধ্যমে আমরা তোমার এই জায়গাতে দুইটা জিনিস একদম A to Z ক্লিয়ার করে ফেললাম। দুইটা জিনিস একদম A to Z ক্লিয়ার করে ফেললাম। একটা হচ্ছে অ্যামাগা বক্র, অ্যামাগা কার্ভ, অ্যামাগা বা বক্র, অ্যামাগা কার্ভ রিলেটেড যত ধরনের ট্রিক আসে, যা যা আসে সব কিছু। এছাড়া আমরা ক্লিয়ার করছি ভ্যান ডার ওয়ালস সমীকরণ, ভ্যান ডার ওয়ালস সমীকরণ থেকে কি টাইপের এমসিকিউগুলো আসে সেগুলা। সো আশা করি এই পুরা ফ্যাক্টরগুলা তোমার মাথার ভিতরে একদম A to Z ক্লিয়ারলি ঢুকছে, বুঝতে পারছো? সো এই পর্যন্ত যদি A to Z ক্লিয়ারলি ঢুকে তাহলে তো খুবই ভালো। এরপরে আমরা আমাদের ক্লাসের পরবর্তী টপিকে যাব। পরবর্তী টপিক হচ্ছে গ্যাসের বিভিন্ন বেগ। গ্যাসের বিভিন্ন বেগ একটু লম্বা ক্লাস হবে, তো আমি চাচ্ছি এটাকে পরবর্তী পর্বে নিতে। এই পর্বটা এই পর্যন্তই রাখতে। গ্যাসের বিভিন্ন বেগের পরে আর তেমন কিছু বাকি থাকবে না, তোমার অম্লক্ষার মতবাদ এবং অন্যান্য পার্টগুলো বাকি থাকবে। সো গ্যাসের বিভিন্ন বেগ এবং অম্লক্ষার মতবাদ এই দুইটাকে আমরা পরের পর্বে দেখি। ওকে, সো আশা করি এই পর্যন্ত তোমার কাছে একদম ক্লিয়ার হয়েছে। ওকে, ঠিক আছে।